সালামু আলাইকুম। মানে প্রেক্ষাপটটা আসলে কিভাবে কি হচ্ছে আমি নিজেও বুঝতে পারতেছি না। তবে ইউনূস সরকারের জন্য সবকিছু কেমন যেন হিসাব নিকাশ উল্টে যাচ্ছে। তো এই মুহূর্তে শুধু তো ইউনূস সরকার না, বিষয়টা যেহেতু বাংলাদেশের সাথে রিলেটেড, সো এটা বাংলাদেশের জন্য ভালো, আমাদের জন্য ভালো। তবে বেশি ভালো এই মুহূর্তে আমি মনে করি ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের জন্য। কারণ এই মুহূর্তে দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, ডলার সংকট, অর্থনীতি অনেকটাই অচল অবস্থা। তো এই জিনিসগুলোর মধ্যে এই যে বাংলাদেশে নতুন একটা সিদ্ধান্ত ট্রাম্প প্রশাসনের কার্যকর করা হচ্ছে সারা পৃথিবী জুড়ে, সেটার একটা বড় ইফেক্ট কিন্তু আমাদের উপরেও আসছে। তবে যতটা আসার কথা ততটা আসছে না, কারণ যুক্তরাষ্ট্র বাংলাদেশকে আলাদা একটা মেসেজ দিচ্ছে। তবে এই চমকটা কোথাও না কোথাও ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি এই যে আন্তর্জাতিক যে অর্থনৈতিক ফোরামে গিয়েছিলেন, সেখান থেকে তিনি আসলে বাজিটা মেরে আসছেন। এখন আসেন ঘটনা কি। ট্রাম্প ক্ষমতায় যাওয়ার পরে ইসরায়েল এবং মিশর ছাড়া অন্যান্য দেশের জন্য নতুন সব ধরনের সহায়তা তহবিল স্থগিত করে দিয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে বের হয়ে যাচ্ছে, প্যারিস জলবায়ু চুক্তি থেকে বের হয়ে যাচ্ছে, তারপর হচ্ছে আন্তর্জাতিকভাবে যে দান টান আমেরিকা করে বিভিন্ন দেশে, সব কিন্তু ট্রাম্প বন্ধ করে দিচ্ছে। ইভেন ন্যাটো থেকেও কিন্তু বের হয়ে যাওয়ার ঘোষণা। তো বাংলাদেশ ইফেক্টেড কোথায়? এই যে জলবায়ু ফান্ড, এটাতে একটা বাংলাদেশের বড় একটা টাকা পয়সা পাইতো। আর বিশেষ করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা, তারপর আপনার জাতিসংঘের কল্যাণে যেই বিশ্বজুড়ে যে খাদ্য সহায়তা কার্যক্রম চলে, ওইটা থেকেও কিন্তু আমেরিকা বের হয়ে যাচ্ছে। তবে এটা আমাদের জন্য চাপ হয়ে যেতে কখন? আমাদের দেশে যে বিশাল একটা রোহিঙ্গা জনগোষ্ঠী আছে, তাদেরকে কিন্তু সরকার বসাইয়া বসাইয়া খাওয়াইতে হচ্ছে বিদেশি সহযোগিতার মাধ্যমে। আর এর মধ্যে সবচেয়ে বড় দাতা দেশ আমেরিকাই। তো যখন ট্রাম্প এই ঘোষণা দিছে, স্বাভাবিকভাবে সরকার চাপে পড়ছে যে এই বিশাল গোষ্ঠী জনগণকে এখন কিভাবে খাওয়াবে। এখন আমেরিকা না দিলে বাকিরাও খুব বেশি দিবে না। তো এর মধ্যে আজকে আমাদের মার্কিন পররাষ্ট্র দপ্তরের পক্ষ থেকে আমাদেরকে একটা বার্তা পাঠানো হয়েছে যে আপনার বাংলাদেশকে মিয়ানমারের আরাকান থেকে বাস্তুচ্যুত হয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া যে রোহিঙ্গা শরণার্থীরা আছে, তাদের জীবন রক্ষার জন্য, খাদ্য ও পুষ্টির জন্য যে অর্থায়ন এত বছর আমেরিকা করছে, সেইটা আমেরিকা চালু রাখবে। অর্থাৎ আমেরিকার পক্ষ থেকে দেওয়া সাহায্য স্থগিতাদেশের বাহিরে থাকছে বাংলাদেশ। এটা টোটালি ডিফারেন্ট একটা অবস্থান তৈরি হয়েছে। আজকে আমাদের কি বলো যে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে আমাদের প্রেস উপদেষ্টা শফিকুল আলম তিনি বিষয়টি কনফার্ম করছেন। তিনি বলছেন যে রোহিঙ্গা ইস্যুতে সরকার এবছরই বড় আকারে আন্তর্জাতিক সম্মেলন করবে, 170টি দেশ অংশগ্রহণ করবে। আর মহা আয়োজক হচ্ছেন, এটার সহ আয়োজক হচ্ছেন জাতিসংঘ। আমেরিকা রোহিঙ্গাদের জন্য দেওয়া সাহায্য বন্ধ করছেন না, এজন্য প্রধান উপদেষ্টা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি আলাদা ধন্যবাদও দিয়েছেন। তিনি বলছেন যে ঢাকাস্থ আমেরিকার দূতাবাসের কর্মকর্তারা তারা প্রধান উপদেষ্টার রোহিঙ্গা সমস্যা এবং অগ্রাধিকারপ্রাপ্ত বিষয়বলী সংক্রান্ত হাই রিপ্রেজেন্টেটিভ ডক্টর খলিলুর রহমানের সাথে দেখা করেছেন। এমনকি সেইখানে তারা আশ্বস্ত করেছেন যে ডোনাল্ড ট্রাম্পের যে বিশ্বব্যাপী সহায়তা বন্ধের যে আদেশ, সেইখানে বাংলাদেশকে তারা আউটে রাখছে। যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা সারা বিশ্বের মতন বাংলাদেশের সহযোগিতা কার্যক্রম স্থগিত করেছিল। এই সংস্থার মাধ্যমে মার্কিন সরকার বিভিন্ন দেশে আপনার সহায়তা কার্যক্রম পরিচালনা করা থাকে। আর গত 25শে জানুয়ারি চিঠির মাধ্যমে সবাইকে তথ্য পাঠানো হয়। আর পরবর্তী সময় আমাদের জন্য, বাংলাদেশের জন্য একটা আলাদা বার্তা তারা পাঠাইছে। আলহামদুলিল্লাহ, এটা দেশের জন্য ভালো, সবার জন্যই ভালো। তবে ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য একটু বেশি ভালো হয়েছে, না তো অনেকটা হিমশিম খাইতে হতো এই অর্থনীতিকে নিয়ে। গেল কয়েকদিন যাবৎ বিএনপি এবং সমন্বয়কদের মধ্যে আমাদের যেই এক ধরনের অনলাইনে বা বক্তব্যের যে বাদানুবাদ চলছে, তো জনমনে প্রশ্ন উঠছে যে আসলে সামনের দিনে কি ঘটতে যাচ্ছে। বিশেষ করে উপদেষ্টা মাস্টারমাইন্ড মাহফুজ তিনি তার এলাকায় গিয়েছিলেন, সেখানে তাকে গার্ড অব অনার দেওয়া হয়েছে, বিশাল জনসংবর্ধনা তিনি পেয়েছেন। তো সেইখানে তিনি বলছিলেন যে বাংলাদেশে আর কোনোভাবেই সেনা শাসন ফিরে আসবে না। কিন্তু বর্তমান প্রেক্ষাপট এবং পরিস্থিতি দেখে অনেকেই মনে করছেন যে বিএনপি যদি নির্বাচনের দাবিতে রাজপথে নেমেই যায়, ছাত্ররা যদি তা প্রটেস্ট করতে বসে, বিশেষ করে বৈষম্য বিরোধী এবং কি জাতীয় নাগরিক কমিটি, তখন কি হবে? আপনার একটা সংঘর্ষ হবে। তো এই সংঘর্ষকে থামানোর মতন ক্যাপাবিলিটি রাইট নাও আমাদের পুলিশ বাহিনীর নেই, ডিবির নেই, বা ধরেন র্যাব এক ধরনের বিলুপ্ত অবস্থায় আছে। মাঠে সেনাবাহিনী ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে আছে, কিন্তু সেনাবাহিনীর ভূমিকা নিয়েও অনেকের কাছে প্রশ্ন যে
সেনাবাহিনী কেন মানে খুব বেশি অ্যাকশনে যাচ্ছেন না? তবে সেনাবাহিনীর খুব বেশি অ্যাকশনে যাওয়ার সুযোগও নেই, কারণ এখানে অনেক কিছু কানেক্টেড আছে। সেনাবাহিনী চাচ্ছে পলিটিক্যাল অবস্থান থেকে নিজেদেরকে দূরে রাখতে, কিন্তু বিশিষ্টজনেরা বলছেন যেভাবে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি, চুরি, ছিনতাই, লুটপাট, মব জাস্টিস প্রকাশ্যে দিনে দুপুরে, আপনি দেখেন যে গেল মাস দুয়েকের মধ্যে বাংলাদেশের বিভিন্ন জায়গায় যেই পরিমাণ ছিনতাই, চাঁদাবাজি, বিশ্ব রোডে, মহা রোডে, বিশ্ব রোডে আপনার প্রকাশ্যে রাত্রেবেলা ডাকাতি চলছে, গ্রাম অঞ্চলে ডাকাতি চলছে, চুরি ছিনতাই বেড়ে গেছে, মানে যাচ্ছে তাই কিন্তু একটা অবস্থা। যদিও আমাদের সরকারের যিনি স্বরাষ্ট্র উপদেষ্টা আছেন তিনি সম্ভবত চোখে এক ধরনের চশমা পড়েন, তিনি আবার এগুলো দেখেন না, কারণ তারা তো প্রোটেকশন নিয়ে ঘুরেন। প্র্যাকটিক্যাল অবস্থানটা কি? গণমাধ্যমও বলছে যে সব খবর তারা প্রকাশও করেন না। প্রত্যেকবারই গণমাধ্যম কোথাও না কোথাও ক্ষমতায় যারা থাকে তাদেরকে কিছুটা সমীহ করে অথবা ভয় পায়, এটা থেকে বের হওয়াও এত সোজা না। এই উদ্ভূত পরিস্থিতিকে যদি কন্ট্রোল করতে হয়, আজকে পুলিশ যখন অ্যাকশনে গেছে আমাদের কোনো একটা আন্দোলনে সম্ভবত, তো পুলিশের বিরুদ্ধে কিন্তু আবার দেখলাম যে ছাত্ররা মানে মশাল মিছিল করছেন। তো পুলিশ যদি তার দায়িত্ব পালন করতে যায় সেইখানে তাকে বাধাপ্রাপ্ত হতে হচ্ছে। তো সকল কিছু মিলাইয়া বিএনপি যেভাবে বলতেছে যে আগামী 3 মাস পরেই নির্বাচন দেওয়া যায়, তো 3 মাস পরে যদি নির্বাচন না দেয় রাজপথে নামবে। কয়েকদিন আগে মির্জা ফখরুল ইসলাম বলছিলেন যে 5ই আগস্টের মতন আরেকটা অবস্থা হবে, প্রস্তুতি নেন। ছাত্ররা বলতেছে এই দেশ থেকে মানে হাসিনার যেভাবে বিদায় হয়েছে, ফেসিবাদী টোন যাদের আসবে তাদেরকে এইভাবে বিদায় করা হবে। তো এই উদ্ভূত পরিস্থিতি যদি হয়েই যায়, দেন আপনার কি মনে হয় যে এদেশে কি হবে? সামরিক শাসন আসবে, এমনকি এটাতে মানুষ পজিটিভ নেবে। বিশেষ করে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের যেই এই মুহূর্তে ক্যাপাবিলিটি, বা ছাত্র বনাম বিএনপির মধ্যে যে একটা ক্ল্যাশ আমরা দেখছি, এই ক্ল্যাশটা যদি বড় আকার ধারণ করে তাহলে রাষ্ট্র কার্যত স্থবির হয়ে যাবে। অর্থনৈতিকভাবে রাষ্ট্র কিন্তু এখন অনেকটা খারাপ অবস্থায় আছে, ভালো নেই, এগুলো আপনারা গণমাধ্যমের মাধ্যমে দেখছেন, তাই না? তো সেই জায়গা থেকে কেউ কেউ বলছেন যে এই মুহূর্তে সেনা শাসন দরকার, আবার কেউ কেউ বলছেন যে না ভাই সেনা শাসন দরকার নেই, তাড়াতাড়ি নির্বাচন দিয়ে দাও। কিন্তু ছাত্ররা বলছে যে যত কিছুই হোক সংস্কার পরিপূর্ণ হওয়া ছাড়া নির্বাচন দেবে না, আর যদি নির্বাচন দেয় তাহলে নতুনদের সাথে পুরনোদের একটা যুদ্ধ বাঁধবে। উপদেষ্টা মাহফুজ কিন্তু এই কথা বলছেন, আসিফরও শক্ত ভাষায় কথা বলছেন। তো যদি ধরেন এই সিচুয়েশনটা চলে আসে তাহলে সেনাবাহিনী পাওয়ার টেক ওভার করবে, হয়তোবা আমাদের প্রধান উপদেষ্টা যিনি আছেন ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি দায়িত্বে থাকবেন, কিন্তু কার্যত রাষ্ট্রকে স্থিতিশীল রাখতে গেলে তখন সেনাবাহিনীর দরকার হবে। কারণ এখন বিভিন্ন জায়গায় নানান বিশৃঙ্খলা আছে, তবে এটা একটা অবস্থান মোটামুটি চলে। কিন্তু যদি ছাত্র বনাম বিএনপি যেভাবে আমরা দেখছি, জামাতও এখানে কানেক্টেড হচ্ছে, আওয়ামী লীগ তো আছেই, সব কিছু মিলিয়ে যদি মাঠে কোনো শক্তি নামে আর এটাকে প্রতিহত করতে যায়, সারা বাংলাদেশে রায়ট ঘটে যাবে। আর এটা একটা অ্যাডভান্টেজ আওয়ামী লীগ নিবে, মনে রাখেন, নিছে না? যেমন আন্দোলনের সময় বিএনপি জামাতের এখানে কিন্তু একটা অ্যাডভান্টেজ ছিল, তো আওয়ামী লীগ এখন সে অ্যাডভান্টেজটা নিবে। আর টোটাল পরিস্থিতিকে কন্ট্রোল করার জন্য দিন শেষে সামরিক বাহিনীকে হয়তোবা ক্ষমতা টেক ওভার করতে হবে। আর এই কারণেই হয়তো ডক্টর মোহাম্মদ ইউনূস বা আসিফ নজরুল্লাহ চাচ্ছেন যে বিএনপি বনাম ছাত্ররা তারা যেন বাদানুবাদে না যায়, তাদেরকে কিভাবে এক করা যায়। তবে পরিস্থিতি খারাপ হলে বিশিষ্টজনরা, যারা বিজ্ঞজনরা আছেন, তারা মনে করছেন যে সেনাবাহিনীর হাতেই ক্ষমতা যাবে। তো জানি না কি হতে যাচ্ছে, আমরা আশা করি সবকিছু খুব দ্রুত সমাধান হয়ে যাবে।